গতকালকে বাংলাদেশে গিয়ে একটা আপু কল দিয়েছিলেন আমাকে, দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাইয়া আমি তো পিএমপি দিতে চাই, কিন্তু পিএমপির জন্য যে এক্সপিরিয়েন্স লাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে, সেই এক্সপিরিয়েন্স তো আমার নাই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আপনার জবে অ্যাকচুয়ালি কী কী করেন। কথা বলার পরে যেটা মনে হলো, পিএমপি দেওয়ার জন্য যা এক্সপিরিয়েন্স দরকার তার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে ওনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে, কিন্তু উনি জানেন না যে উনি অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজ করেন। এরকম অনেকেই আছেন যারা অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজ করেন কিন্তু জানেন না যে তিনি একটা প্রজেক্ট ম্যানেজ করতেছেন। আজকের লেকচারে প্রজেক্ট নিয়ে আমরা একটা ইন্ট্রোডাক্টরি আলাপ করব, যেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে প্রজেক্ট আসলে কি। এখন আমরা আছি আমাদের কোর্সের চ্যাপ্টার 2-তে। আজকে আমাদের চ্যাপ্টার 2 এর প্রথম লেকচার, ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রথমে আমরা জানব প্রজেক্ট এর বেসিক ডেফিনেশনটা কি। অ্যাকর্ডিং টু পিম্বক, a project is a temporary effort in a unique context undertaken to deliver value. তাহলে খেয়াল করেন, প্রজেক্টটা হচ্ছে এমন একটা ইফোর্ট যেটা টেম্পোরারি, এটা করা হবে ইউনিক কনটেক্সটে, আর এটার এন্ড গোল হচ্ছে ভ্যালু ডেলিভারি। সুতরাং আমরা প্রজেক্টের যে এই 3টা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আগে বুঝি, তারপরে আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আসেন টেম্পোরারি জিনিসটি কি। টেম্পোরারি হচ্ছে বাংলা এটা কি, ক্ষণস্থায়ী, তাই না, যেটার একটা শুরু আছে একটা শেষ আছে। তার মানে প্রজেক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্ষণস্থায়ী হবে, এটা অনগোয়িং কোনো কাজ হবে না, রেগুলারলি হয় এরকম কোনো কিছু হবে না। 2 নাম্বার হচ্ছে কি, ইউনিক কনটেক্সট, মানে হচ্ছে যে দুইটা প্রজেক্ট বা অন্য একটা কাজের সাথে এই কাজটার কনটেক্সট কি থাকবে, ইউনিক থাকবে। দুইটা প্রজেক্টের কনটেক্সট কখনো সম্পূর্ণরূপে একই রকম হবে না। 3 নাম্বার গোল হচ্ছে কি, এন্ড অফ দ্য ডে এই কাজের শেষে আপনাকে একটা ভ্যালু ডেলিভারি করতে হবে, অর্থাৎ এই কাজটাকে একটা ভ্যালু ডেলিভারি করতে হবে। এবার আসেন আমরা কয়েকটা উদাহরণ দেখি। স্লাইডে যে ছবিগুলো আছে, একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াহস আর্ক, এটা সম্পর্কে আমরা সবাই মোরলেস পড়েছি যে প্রফেট নূহ আলাইহিস সালামের যে নৌকা। দেখেন তো এটা কি আসলে প্রজেক্ট কিনা। এই যে নৌকা বানানোর কাজটা, এটা কি টেম্পোরারি ছিল? ছিল তো, তাই না? এটা তো আর কন্টিনিউয়াসলি বানানো হচ্ছে না সেম নৌকাটা। আচ্ছা, এরপরে আসেন, কনটেক্সটটা কি ইউনিক ছিল? হ্যাঁ ছিল, কারণ ওই সময়ের প্রেক্ষাপটে একটা বন্যা হবে, সেই বন্যার একটা কনটেক্সটে ওই সময়ের যারা সঠিক পথের অনুসারী ছিল তাদের জন্য এই নৌকাটা বানানো হয়েছিল। এবং ফাইনালি এটার উদ্দেশ্য ছিল কি, একটা ভ্যালু ডেলিভারি করা। কি ভ্যালু ডেলিভারি করা? যে যখন বন্যা আসবে তখন আল্লাহ যাদের কথা বলবেন তাদেরকে এই নৌকাতে তুলে তাদেরকে সেভ করা। সো এটা একটা প্রজেক্ট। এরপরে আসেন পিরামিড। সিমিলারলি এই যে পিরামিডগুলো বানানো হয়েছিল, এক একটা পিরামিড টেম্পোরারিলি বানানো হয়েছে, ওইটার জন্য একটা ইউনিক কনটেক্সট ছিল, একজন স্পেসিফিক পার্সনের জন্য একটা স্পেসিফিক সময়ের জন্য ছিল। তারপর এন্ড অফ দ্য ডে এটার ভ্যালু ডেলিভারি কি ছিল, যে এখানে মমি বানায় সংরক্ষণ করা হবে লাশগুলিকে। সিমিলারলি আপনি যদি একটা ফুটবল মাঠের কথা চিন্তা করেন বা একটা ওয়েডিং সেরিমনির কথা চিন্তা করেন, এগুলো এক একটা প্রজেক্ট। আর একটু ডিপে ঢুকি, এই যে টেম্পোরারি নেচারটা, এটা কি সবসময় প্রজেক্টকে শেষ হওয়ার মাধ্যমেই বা প্রজেক্টের ফাইনাল অবজেক্টিভ ডেলিভারি করার মাধ্যমেই আসলে শেষ হইতে হবে? বিষয়টা আসলে সবসময় এরকম না। অনেক সময় এরকম হইতে পারে যে আপনার প্রজেক্টের ফান্ডিং নাই আর, সো প্রজেক্টটা ওইখানেই কিন্তু এন্ড হয়ে যাইতে পারে। অথবা আপনার অর্গানাইজেশনের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, সো এই প্রজেক্টটা আর কন্টিনিউ করার কোনো মানে নাই, তখনও প্রজেক্টটা শেষ হয়ে যাইতে পারে। এবার আসেন ইউনিক কনটেক্সট কিভাবে হইতে পারে। ইউনিক কনটেক্সট আসলে অনেকভাবে হইতে পারে। একটা হইতে পারে এরকম যে প্রজেক্টের গোল ইউনিক, একটা হইতে পারে এনভায়রনমেন্টাল কন্ডিশনস বা স্টেক হোল্ডার্স, এরকম বিভিন্নভাবে কি ইউনিক হইতে পারে। যেমন ধরেন একটা উদাহরণ দেই, আপনি একটা 3 তলা বাড়ি বানাবেন, আপনার ফ্রেন্ডও একটা 3 তলা বাড়ি বানাবে। এখন এই দুইটা কি আলাদা আলাদা প্রজেক্ট, এবং এই দুইটা কিসের মাধ্যমে এই দুইটা আসলে ইউনিক হয়? বিভিন্নভাবে আসলে দুইটা বিল্ডিং ইউনিক হতে পারে। দেখেন, প্রথম হচ্ছে যে আপনি এবং আপনার ফ্রেন্ড দুইজন ভিন্ন ভিন্ন মালিক। সো প্রজেক্ট ম্যানেজারকে খেয়াল করতে হবে যে আপনি কি চান আর আপনার ফ্রেন্ড কি চায় এই 3 তলা বিল্ডিং এর মধ্যে। বিল্ডিং 3 তলা ঠিকই, এখন কি ম্যাটেরিয়ালস ইউজ করবেন, কি লেভেলের কোয়ালিটি স্ট্যান্ডার্ড চান আপনি আর আপনার ফ্রেন্ড, আপনার বাসার ডিজাইনটা কিরকম হবে, কোন তলায় কি কি থাকবে, এগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু ভিন্ন রকমের হইতে পারে। আবার এন্ড গোল ভিন্ন রকমের হইতে পারে। যেমন ধরেন
আপনি হয়তো এটাকে একটা বাসা হিসেবে বানাবেন, 3 তলা একটা বিল্ডিংকে আপনি বাসা হিসেবে বানাবেন, বাট আপনার ফ্রেন্ড হয়তো এই 3 তলাকে একটা অফিস হিসেবে বানাবে। সো গোলটাও ভিন্ন রকমের হলো। এভাবে দুইটা বিল্ডিং কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট হয়ে যায় এবং এই দুইটা বিল্ডিং আসলে ইউনিক কনটেক্সট হয়ে যায়। এবার আসেন যে আন্ডারটেকিং টু ডেলিভার ভ্যালু, এটাকে নিয়ে আরেকটু ডিপে বোঝার চেষ্টা করি। ভ্যালু জিনিসটা আসলে কি? ভ্যালুটা হচ্ছে সিম্পলি আপনি যেই পরিমাণে ইনভেস্ট করছেন তার চেয়ে বেশি রিটার্ন আসা। এটা যদি ফাইন্যান্সিয়ালি হয়, নন ফাইন্যান্সিয়ালও হইতে পারে যে আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন এবং আপনি সার্টেন একটা ইম্প্যাক্ট চান, সেটা নন ফাইন্যান্সিয়াল, যেমন ধরেন সোশ্যাল ইম্প্যাক্ট হইতে পারে। একটা এনজিও যদি স্ট্রিট চিলড্রেনদের বা পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা করে, এখান থেকে সে হয়তো ডাইরেক্টলি ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট খুঁজতেছে না, এটার মাধ্যমে সে সোশ্যাল একটা ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করতেছে যে বাচ্চাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতেছে। সামারি হলো প্রজেক্ট হচ্ছে এমন একটা এফোর্ট যেটা টেম্পোরারি হয়, এটা ইউনিক কনটেক্সটে হয়, দুইটা প্রজেক্টের কনটেক্সট কমপ্লিটলি একই রকমের হয় না। 3 নাম্বার হচ্ছে এন্ড অফ দ্য ডে এটার মাধ্যমে ভ্যালু ডেলিভারি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রজেক্ট না কি? সবই কি তাহলে প্রজেক্ট? উত্তর হচ্ছে না। প্রজেক্ট না যেটা সেটা হচ্ছে অপারেশনস। চলেন আমরা নেক্সট স্লাইডে আলাপ করব প্রজেক্ট এবং অপারেশনসের পার্থক্য কি কি। প্রথমেই নেচারের পার্থক্য। প্রজেক্টটা হচ্ছে কি, আমরা বলছি টেম্পোরারি এবং ইউনিক কনটেক্সটে হয়। অপারেশনসটা যেটা হয় সেটা হচ্ছে অনগোয়িং অ্যান্ড রিপিটেটিভ। প্রজেক্টের এক্সাম্পল আমরা দিছি কয়েকটা। অপারেশনসের এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরেন সেলস, রেগুলার আপনার প্রোডাক্ট সেল করতে হয়েছে। আইটি সাপোর্ট, এটা কি আপনার রেগুলারলি করতে হইতেছে। অবজেক্টিভ, অবজেক্টিভের ক্ষেত্রে দেখেন প্রজেক্টের অবজেক্টিভ থাকে কি, যে ড্রাইভ চেঞ্জেস বাই ডেলিভারিং আ স্পেসিফিক আউটকাম অর ভ্যালু। অন্যদিকে অপারেশনস কি হয়, মেইনটেইন এন্ড সাস্টেইন। খেয়াল করেন এখানে কি করতেছি, আমরা চেঞ্জ করতেছি, চেঞ্জের মাধ্যমে ভ্যালু ডেলিভারি করতেছি। আর অপারেশনসের ক্ষেত্রে কি করতেছে, মেইনটেইন এন্ড সাস্টেইন। এটা এমনও হইতে পারে প্রজেক্টের মাধ্যমে যে ভ্যালু ডেলিভারিটা করা হয়েছে এই ভ্যালুটাকে রেগুলার বেসিসে মেইনটেইন এবং সাস্টেইন করাটাই হচ্ছে কি অপারেশনসের কাজ। আমরা একটু পরে উদাহরণ দিয়ে আরেকটু বিস্তারিত আলাপ করব। ডিউরেশন, দেখেন প্রজেক্টের কি আছে, এটা একটা ডিফাইন্ড স্টার্ট এন্ড এন্ড আছে, কিন্তু অপারেশনসের ক্ষেত্রে কি নেই, ডিফাইন্ড স্টার্ট এন্ড এন্ড ডেট নাই। এবার আসেন টিম স্ট্রাকচার। প্রজেক্টের জন্য যে টিমগুলো হয় এই টিমগুলোও টেম্পোরারি হয়, যেহেতু প্রজেক্ট ইটসেলফ একটা টেম্পোরারি কাজ, সেটার জন্য টিমটাও টেম্পোরারি হয়। অন্যদিকে অপারেশনসের টিমটা হয় কি পার্মানেন্ট টিম। ধরেন একটা সেলস ডিপার্টমেন্টের যে টিমটা, এটা কিন্তু পার্মানেন্ট টিম হয়, কিন্তু যখন একটা প্রজেক্ট নেওয়া হয় এটা কিন্তু স্বল্প সময়ের জন্য ওই প্রজেক্টকে কেন্দ্র করে একটা টিম হয়, পরে ওই প্রজেক্টটা শেষ হয়ে গেলে টিমটা আবার কি হয়ে যায়, ভেঙে যায়। এবার আসেন একটু এক্সাম্পল দেখি আর একটু। একটা হচ্ছে যে আপনি একটা নতুন দোকান করবেন, এই দোকানটা হচ্ছে কি একটা প্রজেক্ট, কিন্তু এই যে দোকানের রেগুলার সেলস হবে বা দোকানের যে মেইনটেনেন্স হবে এটা কি আপনার অপারেশনস। ডিফারেন্সটা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আলটিমেটলি আপনি দোকানটা যখন তৈরি করতেছেন তখন এটা একটা টেম্পোরারি ইউনিক কনটেক্সট এবং আলটিমেটলি আপনি একটা ভ্যালু ডেলিভারি করতেছেন যে এই দোকানের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করবেন। আর যখন দোকানটা আপনার হয়ে গেল তখন এটার যে রেগুলার সেলস হইলো এটা কি, এটা কিন্তু আপনার অনগোয়িং বেসিসে চলবে, এটার ইউনিক কনটেক্সট থাকে না সচরাচর, এবং আপনার আলটিমেটলি এটা অনগোয়িং আকারে থাকে আর কি। এরপর আসেন আরেকটা এক্সাম্পল দিই, বিল্ডিং এ ফ্যাসিলিটি। আপনি একটা বিল্ডিং বানাইতেছেন, হ্যাঁ, লাইক একটা কারখানা বানাইলেন কথার কথা, এইটা একটা প্রজেক্ট, কিন্তু এই যে কারখানার রেগুলার মেইনটেনেন্স হবে এটা কি অপারেশনস। সো আশা করি প্রজেক্ট এবং অপারেশনস এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এখনো যদি না বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা নতুন বিজনেস করবেন। কিসের বিজনেস? আপনি ক্লোদিং এর একটা বিজনেস করবেন, জামা কাপড়ের ব্যবসা। তো আপনার জামা কাপড়ের ব্যবসার জন্য ধরেন আপনি যমুনা ফিউচার পার্কে একটা দোকান নিছেন, দোকান নিয়ে সেখানে আপনি রেগুলার বিজনেস শুরু করলেন, আপনার প্রোডাক্ট সেলস শুরু করলেন। এখন 2 বছর 3 বছর যাওয়ার পরে আপনার মনে হলো যে আচ্ছা আমি তো এখানে বিক্রি করতেছি শুধুমাত্র এই শপিং মলে যারা আসতেছে তাদের কাছে, কিন্তু আমার যদি একটা অনলাইনে একটা শপ থাকে তাহলে তো আমি অনলাইনেও বিক্রি করতে পারি। তো আপনি কি করলেন, একটা বাজেট করলেন, করে চিন্তা করলেন একটা ওয়েবসাইট বানাবেন, ই কমার্স সাইট বানাবেন, ওই সাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমেও সেল করবেন। এখন এই যে ওয়েবসাইটটা বানানোর ডিসিশন নিলে এবং এই যে ওয়েবসাইটটা আপনি বানাবেন এইটা হচ্ছে একটা প্রজেক্ট। ওয়েবসাইটটা বানানো শেষ, এখন এটার মাধ্যমে যে আপনি সেল করবেন এটা অপারেশন, এবং এই ওয়েবসাইটের যে ফিউচার মেইনটেনেন্স গুলো হবে এটাও কি
অপারেশনস। ক্লিয়ার? আই হোপ সো। এইবারে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য শিখব। সেটা কি? প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও। এগুলোর নাম আপনারা বিভিন্ন সময়ে শুনে থাকবেন, কিন্তু হয়তো পার্থক্যটা জানেন না। স্ট্রাকচারালি একাধিক প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয়, একাধিক প্রোগ্রাম মিলে সাথে হয়তো অপারেশনস অ্যাড হয়ে একটা পোর্টফোলিও হয়। এখন এই যে স্ট্রাকচারটা, প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও, কেন আলাদা আলাদা? কেন সবকিছুই প্রজেক্ট না? এটার উদ্দেশ্যটা হচ্ছে, দেখেন, একটা প্রজেক্ট যখন হয় তখন প্রজেক্টটা ইটসেলফ একটা স্পেসিফিক ভ্যালু ডেলিভারি করে, কিন্তু সিমিলার অনেকগুলি প্রজেক্ট যখন থাকে, এই প্রজেক্টগুলিকে একসাথে নিয়ে একটা প্রোগ্রামের আন্ডারে আনা হয়। এর উদ্দেশ্য হচ্ছে যে এইগুলির মাধ্যমে ভ্যালুটা যেন ম্যাক্সিমাইজ করা যায়। একটু পরে এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবো। সিমিলারলি অনেকগুলি প্রোগ্রাম, প্রজেক্ট সাথে কিছু অপারেশনসও অ্যাড করে একটা পোর্টফোলিও বানা হয়, যেন এর মাধ্যমে একটা স্পেসিফিক অর্গানাইজেশনাল ভিশন বা স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করা যায়। চলেন একটা উদাহরণ দিই। ধরেন একটা অর্গানাইজেশনের উদ্দেশ্য হচ্ছে সে অর্গানাইজেশনকে কি করবে? ডিজিটাইজ করবে। এখন এই ডিজিটাইজ করার জন্য অনেকগুলি কাজ করতে হবে। এর মাঝে ধরেন একটা প্রজেক্ট আছে, পোর্টফোলিও আছে, যেটা সাব পোর্টফোলিও হয়, পোর্টফোলিও এর আন্ডারে পোর্টফোলিও, এটা নিজেও একটা পোর্টফোলিও। এখন এর মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে কি? অ্যাকোয়ারিং ইআরপি। এই প্রোগ্রামের আন্ডারে আরো ধরেন দুইটা প্রজেক্ট আছে, আরেকটা চাইল্ড প্রোগ্রাম আছে, ইআরপি ইমপ্লিমেন্টেশন। এখন এই ইআরপি ইমপ্লিমেন্টেশনের আন্ডারে তিনটা প্রজেক্ট আছে, প্রকিউরমেন্ট মডিউল, ফাইন্যান্স মডিউল, এইচআর মডিউল। দেখেন, এই যে প্রকিউরমেন্ট মডিউল, ফাইন্যান্স মডিউল, এইচআর মডিউল, এদেরকে একটা প্রোগ্রামের আন্ডারে না এনে আলাদা আলাদা একটা প্রজেক্ট হিসেবেও করা যেত, কিন্তু সমস্যাটা কি হতো? দেখেন, আপনি যখন ইআরপি ইমপ্লিমেন্ট করতে চাইতেছেন, এটার উদ্দেশ্যটা কি? আপনি অর্গানাইজেশনাল প্রসেসগুলিকে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন এবং এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে চাচ্ছেন। এখন এই যে আপনার বিভিন্ন মডিউলগুলি, এই মডিউলগুলি যদি আলাদা আলাদা প্রজেক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এরা সেপারেটলি হয়তো কাজ করবে, কিন্তু এরা একসাথে ইন্টিগ্রেটেড ওয়েতে হয়তো কাজ নাও করতে পারে, যেটা ফরম্যাটিং এর সমস্যা হইতে পারে, এরপরে একটার ইনপুট আরেকটা ইনপুটে হয়তো যে অ্যাকসেপ্ট নাও হইতে পারে, এরকম বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। কিন্তু এটাকে যখন একটা প্রোগ্রামের আন্ডারে করা হয়, একটা সেম লিডারশিপের আন্ডারে কাজটা করা হয়, তখন বিভিন্ন প্রজেক্টগুলিকে কোঅর্ডিনেট করে এমনভাবে ইআরপিটা ইমপ্লিমেন্টেশন করা হয় যেন আপনার মোস্ট এফিসিয়েন্ট একটা আউটপুট পাওয়া যায়। সো এজন্য প্রোগ্রামের গোল থাকে হচ্ছে ম্যাক্সিমাইজিং বেনিফিট। আর এই সবগুলি কাজ যেহেতু আলটিমেটলি সেম ভিশনকে ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ ডিজিটাইজ দ্য অর্গানাইজেশন, এই জন্য এটাকে একটা পোর্টফোলিও এর আন্ডারে রাখা হয়। সো আলটিমেটলি একাধিক প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয় যেন বেনিফিটটা ম্যাক্সিমাইজ করা যায়। মাল্টিপল প্রজেক্ট, প্রোগ্রাম এবং অপারেশনস মিলে একটা পোর্টফোলিও হয় যেন ভিশন বা স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করা যায়। আশা করি ক্লিয়ার। আচ্ছা, প্রজেক্ট এর ডেফিনেশন, অপারেশনসের সাথে এর পার্থক্য, পোর্টফোলিও এবং প্রোগ্রামের সাথে পার্থক্য, এগুলো তো আমরা জানলাম, কিন্তু এই যে প্রজেক্ট, এটাকে আলাদাভাবে কেন ম্যানেজ করতে হয়, মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের কি দরকার, এটাই এই স্লাইডটাতে আমরা আলাপ করব। প্রথমে আগে বুঝি প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনার একটা প্রজেক্টের যে ইনটেন্ডেড ভ্যালু আছে, এই ভ্যালুটাকে অ্যাচিভ করার জন্য নলেজ, স্কিল, টুলস অ্যান্ড টেকনিক্স, এইগুলাকে অ্যাপ্লাই করাটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এই যে নলেজ, স্কিল, টুলস, টেকনিক্স, এইগুলা অ্যাপ্লিকেশন করে কি লাভ? সোজা কথায় প্রজেক্ট ম্যানেজমেন্ট করার কি দরকার, এই জিনিসগুলো করার কি দরকার? এর উদ্দেশ্য হচ্ছে প্রথমত এফিসিয়েন্সি বাড়ে এবং বেটার রিসোর্স ইউটিলাইজেশন হয়। যেমন একবার আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, হায়ারিং ম্যানেজার ছিলেন একজন ইঞ্জিনিয়ার। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন প্রজেক্ট ম্যানেজার খুঁজতেছেন, কেন দরকার? উনি আমাকে বললেন যে 6 মাস আগে আমাদের যিনি প্রজেক্ট ম্যানেজার ছিলেন তিনি রিটায়ার করেছেন। তো তারপরে আমরা ইঞ্জিনিয়াররা চিন্তা করলাম যে শুধু শুধু একজন অতিরিক্ত লোক নেওয়ার কি দরকার, প্রজেক্ট ম্যানেজারের কি দরকার, আমরা নিজেরাই না হয় কাজ করে ফেলবো, একজন আর একজনের সাথে কোঅপারেট করে, কোঅর্ডিনেট করে কাজ করে ফেলবো ইঞ্জিনিয়াররা। কিন্তু
কয়েক মাস পরে গিয়ে দেখলাম যে প্রজেক্ট আগাচ্ছে না, কারো কাজ ডেলিভারি হচ্ছে, কারো কাজ ডেলিভারি হচ্ছে না, একজনের প্রতি আরেকজনের কোনো জবাবদিহিতা নাই, এজন্য কাজটা থেমে আছে। আলটিমেটলি এখানে কিন্তু রিসোর্স পিপল যারা, যে প্রজেক্ট টিম, সেটা কিন্তু ঠিকই অ্যাসাইন করা আছে, বাট কোনো একজন মানুষের কাছে বা একজন মানুষ এটাকে ম্যানেজ করতেছেন না প্রপারলি, এই কারণে প্রজেক্টের প্রোগ্রেস হচ্ছে না। সো ফলাফল কি হচ্ছে, এই যে রিসোর্সগুলা অর্থাৎ এমপ্লয়িরা এখানে অ্যাসাইন করা আছে কিন্তু কাজ করতেছে না, তাদেরকে তো স্যালারি ঠিকই দিতে হচ্ছে, সো কোম্পানির জন্য লস হচ্ছে। তো এরকম লস থেকে বাঁচানোর জন্য প্রজেক্ট ম্যানেজ করা হয়। আরেকটি কি হয়, হেল্পস ম্যানেজ রিস্ক অ্যান্ড স্টেক হোল্ডার এক্সপেকটেশনস। প্রজেক্ট ম্যানেজার পুরো প্রজেক্টটাকে কেন্দ্র করে রিস্ক ম্যানেজমেন্ট করে থাকেন। এর মানে হচ্ছে যে এই প্রজেক্টটা যে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে ডেলিভারি দিতে চাইতেছি, এই টাইমের মধ্যে আসলেই আমরা ডেলিভারি দিতে পারবো কিনা, এখানে কোনো সমস্যা হইতে পারে কিনা, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার আমরা সমাধান কিভাবে করব এবং কিভাবে সমস্যা সত্ত্বেও আমরা রাইট টাইমের মধ্যে ডেলিভারি দিব। সিমিলারলি কোনোভাবে এটার বাজেট যা ছিল তার চাইতে খরচ বেড়ে যেতে পারে কিনা, যদি খরচ বেড়ে যায় তাহলে হয়তো ফাইন্যান্সিয়ালি যেই ভ্যালু ডেলিভারি দেওয়ার কথা সেটা হয়তো আমরা দিতে পারবো না। এভাবে একজন প্রজেক্ট ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে প্রজেক্টের ভ্যালু ডেলিভারিতে হেল্প করে থাকেন। স্টেক হোল্ডার এক্সপেকটেশন ম্যানেজে হেল্প করে থাকেন। প্রজেক্ট ম্যানেজার কি করেন, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অর্গানাইজেশনে তাদের সাথে কথা বলে তাদের যে এক্সপেকটেশন আছে সবগুলি এক্সপেকটেশনসকে অ্যালাইন করে প্রজেক্টের মাধ্যমে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। অ্যালাইন প্রজেক্টস উইথ অর্গানাইজেশনাল গোলস। একটা অর্গানাইজেশন প্রজেক্ট কেন হাতে নেয়, আলটিমেটলি তার নিজস্ব একটা গোল আছে, সেই গোলটা যেন ডেলিভারি দেওয়া হয়, সেই কারণে প্রজেক্টটা হাতে নেওয়া হয়। এখন আপনার টিমের বিভিন্ন জন, একজন ইঞ্জিনিয়ার আছেন, একজন টেস্টার আছেন, একজন এন্ড ইউজার আছেন, তারা সবাই তাদের ইনপুট দিচ্ছেন, বাট আলটিমেটলি একজনকে থাকতে হবে বা খেয়াল করতে হবে যে আমরা যেই প্রোডাক্টটা বানাচ্ছি এটাকে আসলে অর্গানাইজেশনালের যে গোল আছে সেই গোলটা ফুলফিল করতেছে কিনা। একটা এক্সাম্পল দিই, একবার আমি একটা সাইবার সিকিউরিটি প্রজেক্ট ম্যানেজ করতেছিলাম। এখন ওইখানে আমরা কি করতেছিলাম, একটা রিজিওনাল ব্রাঞ্চের আমরা কন্ট্রোল আপলিফট করতেছিলাম। এখন এই কন্ট্রোল আপলিফট করতে গিয়ে আমি যখন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সাথে আমি যখন বসলাম, সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, তিনি এমনভাবে কথা বলতেছিলেন, এত কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলেন যে আলটিমেটলি যেই ব্রাঞ্চের যে বিজনেস অপারেশনস সেইটাই বাধাগ্রস্ত হয়ে যাবে এত কন্ট্রোল যদি ইমপ্লিমেন্ট করা হয়। এখন এইটা তো অর্গানাইজেশনের গোল না, অর্গানাইজেশনের গোল তো তাকে বিজনেস করতে হবে, তাই না? বিজনেস ছাড়া টাকা আসবে কোথায়? আপনি যতই কন্ট্রোল দেন না কেন, এখন কন্ট্রোল দিয়ে বহুত সিকিউর করে ফেলেন কিন্তু আপনার অর্গানাইজেশনের কোনো বিজনেস নাই, টাকা নেই, তাহলে অর্গানাইজেশন চলবে কিভাবে? সো প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই যে অর্গানাইজেশনের যে গোল আছে এই গোলটাকে এনশিওর করা হয়। ফাইনালি হেল্পস ডেলিভার দ্য ইন্টেন্ডেড ভ্যালু। এই প্রজেক্টের মাধ্যমে যেই ভ্যালুটা আসলে চাওয়া হয়েছে সেটা ডেলিভারি দেয়া। যেমন ধরেন আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাইলেন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রোডাক্ট সেল করা যাবে, একটা প্রজেক্ট। এখন এটার আলটিমেট ইন্টেন্ডেড ভ্যালুটা কি ছিল, যে আপনি এটার মাধ্যমে সেল করবেন, আপনার অর্গানাইজেশন এটার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবে এবং ফলে কি আসবে, এটার মাধ্যমে বেনিফিট আসবে, তাই না? এটার মাধ্যমে ভ্যালু জেনারেট হবে। সো এখানে ধরেন আপনার অর্গানাইজেশন 20 লাখ টাকা স্পেন্ড করেছে, এখন এইখানে যে সেলস হবে, এটার থ্রুতে যে সেলস আসবে, সেই সেলসটা এর চেয়ে যদি বেশি আসে তাহলে কি হলো, আলটিমেটলি এটার মাধ্যমে বেনিফিট জেনারেট হলো। এখন আপনি যদি এটা করতে গিয়ে এত খরচ করে ফেলেন এই অ্যাপ্লিকেশন বানাইতে গিয়া, যে প্রোডাক্ট সেলের মাধ্যমে প্রফিট আইসাও সেই কস্টটা কভার করতে পারলো না, তাহলে কিন্তু ইন্টেন্ডেড ভ্যালুটা ডেলিভারি করতে পারলো না। এজন্য প্রজেক্ট ম্যানেজার এই কাজটা এনশিওর করে থাকেন যে প্রজেক্টের মাধ্যমে যেন এন্ড ভ্যালুটা, যেই ভ্যালুটা ইন্টেন্ডেড ছিল সেটা যেন ডেলিভারি দেওয়া যায়। ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনার প্রজেক্টের সাকসেসফুল হওয়ার চান্সটাকে অনেক বৃদ্ধি করে দেয়। এখন আমরা কথা বলবো প্রজেক্ট কনস্ট্রেইন্টস নিয়ে। এটা প্রজেক্টের সাকসেসফুল হওয়ার মানে এই না যে আপনি কাজটা কমপ্লিট করেছেন, বরঞ্চ আপনার সাকসেসটা ডিপেন্ড করে যে মাল্টিপল যেই লিমিটেশনস থাকে বা কনস্ট্রেইন্টস থাকে, এই কনস্ট্রেইন্টসগুলিকে ব্যালেন্স করে আপনি আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে পারছেন কিনা। এই কনস্ট্রেইন্টগুলির একটা যখন চেঞ্জ হয় তখন বাকিগুলোকেও ইম্প্যাক্ট করে, এজন্য এগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রেডিশনালি এটাকে বলা হয় হচ্ছে ট্রিপল কনস্ট্রেইন্ট বা আয়রন ট্রায়াঙ্গেল। এর মধ্যে প্রথমটা কি, স্কোপ।
স্কোপটা কি, যে আপনি আপনার প্রজেক্টের মাধ্যমে কি ডেলিভারি দিতে চাচ্ছেন এবং এর জন্য কি কি কাজ করতে হবে, এগুলো হচ্ছে কি প্রজেক্টের স্কোপ। টাইমটা কি, আপনার কোন সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। কস্টটা কি, ওভারঅল কত টাকা খরচের মধ্যে আপনার এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। এবার চিন্তা করেন যে যদি স্কোপ বেড়ে যায়, মানে হচ্ছে আপনার প্রজেক্টের যিনি ক্লায়েন্ট বা স্পন্সর, তিনি যদি এখান থেকে আরো বেশি কাজ চান, তাহলে কি হবে, আপনার হয়তো মোর ম্যাটেরিয়ালস লাগবে, রিসোর্স লাগবে, পিপল লাগবে। ফলে কি হবে, কস্টের উপরে কিন্তু কি হবে, ইম্প্যাক্ট বেড়ে যাবে, কস্টটা তখন বেড়ে যাবে। এমনকি সময়ও সেক্ষেত্রে হয়তো বেশি লাগতে পারে। আবার ধরেন আপনার যিনি স্পন্সর, তিনি বলতেছেন যে প্রজেক্টটা তো 1 বছরের মধ্যে শেষ করার কথা ছিল, এটা আপনি 9 মাসের মধ্যে শেষ করে দেন। এটারও কিন্তু কি আছে, একটা ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টটা কি, হয়তো বেশি ওয়ার্কফোর্স লাগবে, টিম মেম্বার, নতুন পার্সন হায়ার করতে হবে, সেক্ষেত্রে কস্ট বেড়ে যাবে। তারপরে হচ্ছে যে আপনার এমন হইতে পারে যে প্রজেক্টের স্কোপ কমানো লাগতে পারে, যেহেতু অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা লাগবে কাজগুলি। এবার আসেন কস্টের ক্ষেত্রে চিন্তা করি। আপনাকে বলা হচ্ছে যে আচ্ছা, প্রজেক্টের বাজেট তো ছিল 1 কোটি টাকা, এবার আপনি 70 লাখ টাকার মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করে দেন। এখন এমনি তো 70 লাখ টাকার মধ্যে কাজ কমপ্লিট করা সম্ভব না। 1 কোটি টাকা বাজেট করা হয়েছিল কারণ এটার রিজন ছিল। এখন এই যে 30 লক্ষ টাকা আপনাকে কমাতে হচ্ছে, তার মানে কি হবে, আপনার হয়তো কিছু ফাংশনস, ফিচার্স, ডেলিভারি কম হয়ে যাবে। সো এভাবে আপনি যেই কনস্ট্রেন্টটাতেই চেঞ্জ করেন না কেন, এটার ইম্প্যাক্ট বাকি কনস্ট্রেন্টগুলোতে পড়ে। মডার্ন প্রজেক্ট ম্যানেজমেন্টে আরো কিছু এক্সটেন্ডেড কনস্ট্রেন্টসকে বিবেচনা করা হয়। সেগুলা কি, একটা হচ্ছে কোয়ালিটি। এর মানে হচ্ছে আপনার স্পেসিফিক কিছু স্ট্যান্ডার্ডস বা এক্সপেকটেশনকে আপনার মিট করতে হবে। যেমন ধরেন আপনি একটা ডেটা সেন্টার বানাবেন, এখন আপনার স্পন্সর বলতেছে যে এটাকে টিয়ার 3 লেভেলের একটা ডেটা সেন্টার হইতে হবে, বা একটা বিল্ডিং বানাবেন, একটা লিডস স্ট্যান্ডার্ড আছে, সো এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এটা কিন্তু কি একটা কনস্ট্রেন্ট, কারণ এটা মেনটেন করতে গেলে হয়তো আপনার কস্ট বেড়ে যেতে পারে। এবার আসেন রিসোর্সেস। আপনার সবসময় সঠিক পিপল এবং স্কিল্ড মানুষজন পাওয়া যায় না। এমনকি অনেক সময় আপনার বাজেট থাকলেও রিসোর্সের সংকট থাকে। সো আপনার যদি প্রপারলি স্কিল্ড পিপল না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার প্রজেক্ট সাকসেসফুল করতে পারবেন না। ফাইনালি হচ্ছে রিস্ক। প্রত্যেকটা প্রজেক্টেরই কিছু আনসার্টেইনটিস থাকে। অনেক সময় ভেন্ডর ইস্যুস থাকে, রেগুলেটরি চেঞ্জেস হয়। সো রিস্ক ম্যানেজমেন্ট প্রোঅ্যাক্টিভলি না করলে এটা একটা সমস্যাজনক কনস্ট্রেন্ট হয়ে যায় প্রজেক্টের জন্য। সো দ্যাটস ইট ফর দিস লেকচার. I hope you enjoyed. See you in the next lecture.